মেয়েরা স্নেহাকে মেসেজ দিয়ে উপরে উঠবে ঠিক তখনই ডেলিভারি ম্যান কল দেয়। গেটের সামনে যেতে বলে মেয়েরাবকে। মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে গেটের সামনে এসে পার্সেল রিসিভ করে নিয়ে আসে। মেইন দরজা লক করে খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে উপরে চলে আসে। স্নেহা ফ্রেশ হয়ে বের হয়। রুমে মেয়েরাবকে দেখে বলল, রুমে এলেন কেন? যান না, ওই রুমে পেতনি থাকে, যান। মেয়েরাব কপাল চুলকে বিড়বিড় করে বলল, পেতনি তো, ভুল কি বলেছে? স্নেহা বলল। কি বলছেন, জোরে বলুন। মেয়েরাব মুখে হাসি ফুটিয়ে বলল, জোরেই তো বলেছে, তুমি মনে হয় শুনতে পাওনি। স্নেহা কোমরে হাত গুজে বলল, আপনি জোরেই বলেননি আর বলেছেন আমি শুনিনি। এখন যদি বলেন বয়রা, তাহলে খবর কি আছে কিন্তু আপনার। মেয়েরাব এগিয়ে এসে বলল, কি করবে বলো বলো। বেঁধে রাখবো। রাখো, না করেছে কে? এই বলে মেয়েরাব স্নেহার কোমরে হাত রেখে নিজের কাছে এনে বলল। কেমন করে বেঁধে রাখবে একটু যদি বলতে। স্নেহা ঝাড়ি মেরে বলল। সরুন তো। মেয়েরাব আরো শক্ত করে চেপে ধরে বলল, সবসময় তো দূরে দূরে সরিয়ে দিতে চাও কেন? আমার স্পর্শ ভাল লাগে না বুঝছে? স্নেহা মিনমিন করে বলল। আমি তা বলিনি। মেয়েরাব স্নেহার কানের কাছে গিয়ে ফিস ফিস করে নেশালো কণ্ঠে বলল, তাহলে সরে যেতে বলো কেন? আমি বকি না মারি? কোনোটাই তো করি না, তাহলে আমাকে এমন দূরে সরিয়ে রাখো কেন? মেয়েরাবের এমন নেশালো কণ্ঠ শুনে স্নেহা ঠোঁট তিরতির করে কাঁপছে। চোখ পিটপিট করে তাকিয়ে আমতা আমতা করে বলল, কই দূরে সরিয়ে রাখি, এখনো তো কাছেই আছেন। মেয়েরাব স্নেহা ঠোঁটের দিকে অগ্রসর হতেই স্নেহা হাঁসফাঁস করতে করতে বলল। কি করবেন, এগোচ্ছেন কেন? মেয়েরাব নেশালো কণ্ঠে বলল। কেন এগোচ্ছে বোঝো না? স্নেহা নড়াচড়া শুরু করে বলল। দেখি সরুন। না। স্নেহা পট করে বলে উঠল। আপনি তো ঘেমে গিয়েছেন, ফ্রেশ হবেন না? মেয়েরাবের কানে কথাটা যেতেই সাথে সাথে স্নেহাকে ছেড়ে দেয়। নিজের শার্ট শুকে বলল। সিরিয়াসলি ঘেমে গিয়েছে? স্নেহা মাথা নাড়িয়ে বলল। ভালো করে দেখুন। বলে স্নেহা সরে গেল। মেয়েরাব বেশ বুঝতে পারছে এটা তাকে দূরে সরানোর জন্যই বলেছে। মেয়েরাব যে ঘাম সহ্য করতে পারে না সেটা স্নেহা এই কয়েকদিনেই বুঝে গিয়েছে। মেয়েরাব স্নেহার দিকে তাকালো। স্নেহা দাঁত এলিয়ে হেসে রুম থেকে চলে গেল। মেয়েরাব ফোঁস করে শ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে গেল। আর এইদিকে মেয়েরাবকে বোকা বানিয়ে স্নেহা খিলখিল করে হাসছে। মেয়েরাবও তো কম না। এবার বোকা বনে গিয়েছে বলে কি পরেও যাবে? না, মেয়েরাব স্নেহাকে এর পরের বার বোকা বানানোর কোনো চান্সই দিবে না। মেয়েরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বের হয়। স্নেহা ড্রয়িং রুমে টিভি দেখছে। মেয়েরাব আসতেই স্নেহা ডাইনিং টেবিলে গিয়ে খাবার বাড়তে থাকে। মেয়েরাব খাবার টেবিলে বসলো। স্নেহা মেয়েরাবের খাবার বেড়ে দিয়ে টেবিলের শেষ মাথায় গিয়ে বসলো, কারণ মেয়েরাবের কাছাকাছি বসলে মেয়েরাব তার পায়ের উপর পা দিয়ে রাখে। মেয়েরাব স্নেহার দিকে আর চোখে তাকিয়ে বলল, ওইখানে বসলে কেন? এমনি। এখানে এসে বসো। না, কেন? আপনি পায়ের উপর পা দিয়ে রাখেন বলে। মেয়েরাব নাক মুখ কুঁচকে বলে উঠল, এটা কোনো কারণ হলো? হুম। এখানে এসো। না, যাব না। আসতে বলেছে। আমি যাব না। মেয়েরাব খানিকটা নরম হয়ে বলে উঠল, স্নেহা, এখানে এসো। আমি আর পা রাখবো না, এসো। স্নেহা ভাবে মেয়েরাব হয়তো তার পা রাখবে না, তাই উঠে মেয়েরাবের পাশের চেয়ারে গিয়ে বসলো। মেয়েরাব নিজের মতো খাচ্ছিল, স্নেহাও নিজের মতো করে খাচ্ছিল। মিনিট দুই পরে মেয়েরাব চট করে স্নেহার পায়ের উপর পা রেখে নিজে আয়ত্তে নিয়ে নেয়। স্নেহা বলে, আপনি তো ভারী মিথ্যাবাদী। মেয়েরাব গাছাড়া ভাব নিয়ে বলল। তাও ভালো, তোমার মতো বয়রা তো না। স্নেহা চোখ বড় বড় করে বলল। কি বলেন? মেয়েরাব খাওয়া রেখে গড় গড় করে বলে উঠল, এই দেখেছো, তুমি এখনো শুনতে পাওনি আমার কথা। আল্লাহ, কি বয়রা কপালে জুটালে। আমি এই বয়রাকে নিয়ে কোথায় যাব? আমি কালকেই তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব। স্নেহা কটমট দৃষ্টিতে তাকালো। মেয়েরাব একটা হাসি দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। স্নেহা রাগে কোনো রকম খেয়ে প্লেট নিয়ে কিচেনে চলে গেল। আর মেয়েরাব খাওয়া শেষ করে উপরে চলে গেল। রাত 10টায় মেয়েরাব বেলকনিতে বসে আছে। স্নেহা রুমে শুয়ে শুয়ে ফোন চাপছিল। অনেকক্ষণ হলো মেয়েরাব রুমে নেই। স্নেহা আর শুয়ে থাকতে পারলো না, উঠে বেলকনিতে চলে এলো। মেয়েরাব চেয়ারে বসে দুটো চুড়ি দেখছিল, খুব মনোযোগ দিয়েই দেখছিল। স্নেহা পাশে বসলো। মেয়েরাব স্নেহার দিকে তাকিয়ে বলল, তুমি উঠে এলে? আপনি রুমে যাচ্ছিলেন না বলে এলাম। ও।
স্নেহা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। এই চুড়ি কার? এত মনোযোগ দিয়ে দেখছেন যে আপনি? মেয়েরাব ফোঁস করে শ্বাস নিয়ে বলল। আমার মায়ের চুরি এগুলো। ওহ, খুব মনে পড়ে তাই না? খুব মনে পড়ে। স্নেহা মেয়েরাবের হাতে হাত রেখে বলল। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আমায় বলবেন? কি কথা? মামিমা কি করে মারা গেল বলবেন আমায়? আমি জানতে চাই। মেয়েরাব মিনিট দুয়েক চুপচাপ থেকে বলল। আমি সেদিন আসিফের সাথে ক্রিকেট খেলা শেষ করে বাড়িতে ঢুকছিলাম। সেদিন আবার আসিফের সাথে ঝগড়া হয়েছিল, ও আমার দলে ছিল না বলে। আমি রাগ করে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছিলাম, মায়ের কাছে আসিফের নালিশ করবো বলে। আমি বাড়িতে ঢুকবো তখন দেখি মেইন দরজা বন্ধ। এরপরে জানলা দিয়ে উকি দিয়েছিলাম। ওইটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। স্নেহা কপালে ভাঁজ ফেলে বলল। মানে ভুল বলছেন কেন? মেয়েরাব বলল। সেদিন যদিও জানলা দিয়ে উকি না দিতাম তাহলে মায়ের মৃত্যুটা দেখতে পেতাম না। জানলা দিয়ে দেখেছিলাম আমার মা ফ্লোরে পড়ে কাতরাচ্ছিল। ওই আনাফ মির্জা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। চাইলেই মাকে তুলে নিয়ে বাঁচাতে পারত, কিন্তু এই কুত্তার বাচ্চায় হাসছিল। সে দৃশ্য আমার পেছনে দাঁড়িয়ে আসিফও দেখছিল। পরে আমি কি কলিং বেল বাজাই, কত ডাকি, কিন্তু আমার কোনো শব্দই সেখানে পৌঁছায়নি। পেছনে দরজা দিয়ে ভেতরে যেতে আনাফ মির্জা তখন সামনে দরজা খুলে চলে যায়। আমি মাকে গিয়ে ধরি। মা আমাকে শেষবার ডেকেছিল, এই কপালে হাত বুলিয়ে দিয়েছিল, শেষবারের মতো একটা ডাক দিয়েছিল। ইস, সে দৃশ্যগুলো আমার চোখের সামনে এখনো ভেসে ওঠে। আমি সহ্য করতে পারি না এখনো। কথাগুলো বলতে বলতে মেয়েরাবের চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। স্নেহাও নিজের কান্না আটকে রাখতে পারে না, কেঁদে দেয়। মেয়েরাবকে দেখে কখনোই বুঝতে পারেনি তার ভেতরেও এত কষ্ট জমা আছে। আসলে কিছু মানুষকে উপরে থেকে দেখলে বোঝা যায় না তারা কষ্টে থাকতে পারে। তারা মুখের হাসি দিয়েই কষ্ট ভুলে থাকতে পারে। মেয়েরাব নিজেকে স্বাভাবিক করে বলল। বসো, আমি আসছি। মেয়েরাব উঠে রুমে চলে আসে। কাবার্ড খুলে একটা জুয়েলারি বক্স বের করলো। সেটা নিয়ে আবারও বেলকনিতে স্নেহার কাছে চলে এলো। স্নেহা জিজ্ঞাসু সুরে বলল। কি এটা? আমার মায়ের সব গহনা। মেয়েরাব একে একে সব গহনাগুলোকে দেখায়। স্নেহা বলল। এগুলো তো মামার কাছে থাকার কথা, আপনি আপনার কাছে এনে রেখেছেন কেন? বাবার কাছেই ছিল। বাবা যখন আন্টিকে বিয়ে করলো তখন এগুলো আমার কাছে এনে রেখেছে। এই শুনে স্নেহা বলল। তা না, আনতেই পারেন, কিন্তু মামুনিকে মা হিসেবে কেন মেনে নেন না? উনিও অনেক কষ্টে আছে শুধু আপনার মুখ থেকে মা ডাক শোনার জন্য। জানি। তাহলে একটা ডাক দিতে আপনার কি সমস্যা? মেয়েরাব শক্ত গলায় বলল। যেদিন আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিজে নিতে পারবো সেদিনও ওনাকে মা বলে রাখবো। উনি আমার জন্য নিজের জীবনের কথা চিন্তা করেনি, উনি আমার জন্য এই সংসারে এসেছে। আমি ওর ওনাকে কষ্টে রাখবো না, শুধু আর কয়েকটা দিন। কথাগুলো বলার পর মেয়েরাবের হাতে গহনাগুলো স্নেহাকে দিয়ে বলল। এগুলো আজ থেকে তোমার দায়িত্বে, পারবে না এগুলোকে যত্নে রাখতে? স্নেহা ছলছল চোখে তাকিয়ে বলল। আপনি চিন্তা করবেন না, আপনি এগুলো যেভাবে যত্ন করে রেখেছেন ঠিক সেভাবেই আমি যত্নে রাখবো। দুজনেই কথা বলা শেষ হয়ে রুমে চলে এলো। মেহরাব আগে এসে শুয়ে পড়ল। স্নেহা তার বরাদ্দকৃত জায়গায় মেহরাবের কাছাকাছি এসে শুয়ে পড়ল। স্নেহা মেহরাবকে উদ্দেশ্য করে বলল। আপনাকে একটা কথা বলবো? বলো, শুনি। বলছিলাম, তখন কি আপনার ফোনে আমার ছবি মানে দেখলাম যে, সেটা কি করে পেলেন? মেহরাব হেয়ালি করে বলল। তুমি কি একটা কথা নিয়ে পড়ে আছো? তোমার ছবি আমার ফোনে থাকতেই পারে, এটা বুঝতেছো না কেন? স্নেহা বিড়বিড় করে বলল। শুধু কথা ঘোরায়, ধুর। মেহরাব ধমক দিয়ে বলল। চুপচাপ ঘুমাও, আবার যদি কোনো প্রশ্ন করতে দেখি তাহলে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেব। স্নেহা চুপচাপ মেহরাবের বুক ঘেঁষে শুল। মেহরাব মুখ টিপে হাসল। সকালবেলা মেহরাবের আগে স্নেহার ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে উঠে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে শুনতে পায় মেহরাবের ফোন বাজছে। স্নেহা এগিয়ে গিয়ে মেহরাবের বালিশের নিচ থেকে ফোন আনতেই মেহরাব জেগে যায়। স্নেহা ফোনের স্ক্রিনে দেখতে পায় বাবার নাম, তার মানে মারুফুল খান কল দিয়েছে। স্নেহা ফোনটা মেহরাবের দিকে এগিয়ে দেয়। মেহরাব কল রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে। হ্যালো বাবা, কেমন আছো? ভালো। তোমরা কেমন আছো? ভালো। কি করছো? উঠে গিয়েছো? মাত্র তোমার ফোনে ঘুম ভাঙলো, এখন ওঠেনি, উঠবো। ও, তোমরা আসবে কবে বাবা?
কালকে। ও, সবাই কেমন আছে? ভালো। তাহলে আর কি বলবো, উঠে ফ্রেশ হয়ে নাও, পরে না হয় কল দিব। ঠিক আছে। মেয়েরা ফোন রেখে উবু হয়ে শুলো। স্নেহার কাছে এসে বলল। বড় মামা কি বললো? মেয়েরা বাঁকা হেসে বলল। হানিমুনে যেতে বলল। যাবে? স্নেহা রুমের লাইট জ্বালিয়ে দরজা খুলতে খুলতে বলল। আপনাকে দূর থেকে দেখে ইনোসেন্ট ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আপনার থেকে অসভ্য লোক আর একটাও নেই। মেয়েরাব গলা উঁচিয়ে বলল। সময় হলে বোঝাবো। স্নেহা দাঁড়িয়ে থেকে মেয়েরাবের দিকে তাকিয়ে বলল। 2 দিন পর থেকে রোজা, ভালো হয়ে যান। মেয়েরাব মুখে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলে উঠল। তাহলে এই 2 দিন একটু না হয় খারাপ হলাম। স্নেহা মেয়েরাবের কথা শুনে কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই চলে গেল। বলতে গেলে লজ্জায় পালিয়ে গিয়েছে। মেয়েরাব উবু হয়েই শুয়ে রইল। স্নেহা ড্রয়িং রুমে এসে টুকটাক কিছু কাজ করলো। এরপর সোফায় এসে বসার পরে মনে হলো ওয়াশরুমে মেয়েরাবের কিছু জামা কাপড় পরে আছে, সেগুলো ধুয়ে দিতে হবে। রহিমা আন্টি থাকলে সেই ধুয়ে দিত, সে না থাকার কারণে স্নেহাকেই ধুয়ে দিতে হবে। স্নেহা চট করে উপরে চলে আসে। রুমে ঢুকে দেখে মেয়েরাব শুয়ে আছে। সেদিকে কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে ঢুকলো। কাপড়গুলো ধুয়ে রুমে এলো, বেলকনিতে মেলে দিবে। বেলকনি খোলার শব্দ পেয়েই মেয়েরাব সেদিকে তাকালো। দেখতে পায় স্নেহা কোমরে কাপড় গুজে কাজ করছে। মেয়েরাব উঠে বসে স্নেহাকে শুনিয়ে শুনিয়ে বলল। ভালোই হয়েছে, রহিমা আন্টি বাড়ি নেই, আর সে এলে তাকে বলবো যে আমার জামা কাপড় কাছে লোক পেয়ে গিয়েছে। স্নেহা শুনেও কিছু বলল না, শুধু শুয়ে গেল। সময় হলে এই লোকটাকে আচ্ছা মতো দিবে। স্নেহা এই ভেবে পাচ্ছে না মেয়েরাব কার মতো হয়েছে। না বাবার মতো হয়েছে, না তার মায়ের মতো হয়েছে। সে আলাদা এক মানব, শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করে। কথাগুলো মনে মনে বলতে বলতে স্নেহা নিজেই হেসে উঠল। মেয়েরাব বিছানা থেকে নামতে নামতে বলল। আমি জানানোর জন্য কথাটা বললাম আর উনি হাসছে। পাগল টাগল হয়ে গেল নাকি? স্নেহা কাপড়গুলো মেলে দিয়ে রুমে এসে বিছানা গুছিয়ে ফেলল। মেয়েরা ফ্রেশ হয়ে রুমে পা রেখে বলল। স্নেহা, আমি কিন্তু তোমাকে 2 দিন ধরে পড়াশোনা করতে দেখছি না। স্নেহা গাছাড়া ভাব নিয়ে বলল। পড়াশোনা করে কি হবে? মানে? পড়াশোনা নিয়ে আমার কোনো চিন্তা নেই। মেয়েরা কপাল কুঁচকে বলল। কেন? স্নেহা উৎফুল্লতার সাথে বুক ফুলিয়ে বলল। আমার শ্বশুর কলেজে প্রিন্সিপাল আর আমার জামাই ইংলিশ টিচার, আমার পড়াশোনা করার কি দরকার বলুন? মেয়েরাব এই মেয়ের কথা শুনে নিজেই কথা বলতে ভুলে গেল। এই দিক ওই দিক তাকিয়ে কিছু খুঁজতে খুঁজতে বলল। বলি রুমের ঝাড়ুটা কোথায়? স্নেহা উঠে দাঁড়িয়ে বলল। কেন, কি করবেন? মেয়েরা দাঁত চেপে বলল। বউ পেটাবো? লোকে কেন যে বউ পেটায় আজ বুঝলাম। স্নেহা হেসে এগিয়ে এসে মেয়েরাবের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলল। অমন করে বলছেন কেন? আপনি তো বলেন যে আমি আপনার 10টা না 5টা না একটা মাত্র বউ। তাহলে বউয়ের জন্য এটুকু কি মানে না হয় কোলে নি একটু? মেয়েরাব চট করে স্নেহাকে পাজা কোলে নিল। আচমকা এমন হওয়ায় স্নেহা মেয়েরাবের শার্ট খামচে ধরল যাতে পড়ে না যায়। এই আপনি কোলে তুলেন কেন, নামান আমায়। মেয়েরাব বিছানার মাঝে স্নেহাকে শুইয়ে দিয়ে বোঝানোর কণ্ঠে বলল। শোনো, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তোমার জন্য না হয় এইটুকু করলামই, কিন্তু তার বিনিময়ে তুমি কি দেবে আমায়? স্নেহা আমতা আমতা করে বলল। কি দেব? মেয়েরাব স্নেহার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে নেশালো কণ্ঠে বলল। দেওয়ার তো অনেক কিছুই আছে, শুধু তোমার ইচ্ছেটাই দরকার। স্নেহা চোখ বন্ধ করে নিল। মেয়েরাব স্নেহার ঠোঁটে ছোট্ট করে চুমুকে হেসে বলল। যাও, কফি বানিয়ে নিয়ে এসো। স্নেহা সাথে সাথে উঠে বিছানা থেকে নেমে ফোনটা নিয়ে চলে গেল। মেয়েরাব সেই দিকে তাকিয়ে মুচকি হেসে চিত হয়ে শুয়ে বিড়বিড় করে বলল। হ্যাঁ, বুঝতে পেরেছি বৌজান, তুমি এখনো প্রস্তুত নাও। কি আর করার, অপেক্ষা করতে হবে। স্নেহা কিচেনে ঢুকে কিছু রান্না করার সিদ্ধান্ত নিল, কিন্তু কি রান্না করবে এই তো জানা নেই। ভাত তরকারি কেমন করে রান্না করতে হয় তাও জানে না। কোনো উপায় না পেয়ে ফোন বের করে ইউটিউব অন করেন। অনেক ঘাটাঘাটি করার পরে তার মনে হলো খিচুড়ি রান্না করাই সহজ। আরও ঘাটাঘাটি করলো কিভাবে সহজ উপায়ে খিচুড়ি রান্না করা যায়। স্নেহা চাল ডাল বের করে হাঁড়িতে নিল, ধুয়ে এনে ইউটিউবের ভিডিও দেখে তারপরে মশলাগুলো দিল, লাস্টে পানি অ্যাড করলো।
পানির মাপ ছাড়াই দিয়েছে। মেয়েরা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। স্নেহাকে কিচেনে দেখে আশ্চর্য হলো না, মনে করলো হয়তো কফি বানাচ্ছে। মেয়েরাব স্নেহার দিকে তাকিয়ে ফোন বের করে খাবারের অর্ডার করে বাইরে বাগানের দিকে চলে গেল। স্নেহা গ্যাসের চুলোয় হাঁড়ি বসিয়ে গ্যাস অন করলো। 20-25 মিনিট পরে মেয়েরাব এলো। স্নেহাকে কিচেনে রান্না করতে দেখে এগিয়ে আসতে আসতে বলল। কি করছো? স্নেহা খুশি মনে উত্তর দিল। এখানে আসুন, দেখুন আমি রান্না করছি। মেয়েরাব ভ্রু উঠিয়ে বলল। বাবা, এত চেঞ্জ! তো কি রান্না করছো? খিচুড়ি। মেয়েরাব অবাক হয়ে বলল। তুমি রান্না করতে জানো? না, ইউটিউব দেখে প্রথম রান্না করছি। মেয়েরাব মনে মনে ভেবেই নিল এই রান্নার মধ্যে গোলমাল কিছু হবেই। মেয়েরাব আগ্রহ দেখিয়ে বলল। আমাকে একটু দেখাবে? এখন না, আপনি খাবার টেবিলে বসুন, হয়ে এসেছে প্রায়। মেয়েরাব কথা বাড়ালো না, সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসলো। স্নেহা মিনিট 10 পরে গ্যাস অফ করে একটা প্লেটে নিয়ে এসে খিচুড়ি বেড়ে মেয়েরাবের জন্য নিয়ে এলো। খুব খুশি হয়ে মেয়েরাবের সামনে প্লেট এনে রাখলো। মেয়েরাব প্লেটের দিকে তাকিয়ে তবদা খেয়ে গেল। এমন খিচুড়ি রান্না করেছে যে সাঁতার কাটা যাবে। মেয়েরাব গালে হাত রেখে অবাক হওয়ার ভঙ্গিমা বলে উঠল। তুমি তো সুন্দর রান্না পারো। স্নেহা হেসে বলল। খেয়ে দেখুন না কেমন হয়েছে। কি করে খাবো? কেন, হাত দিয়ে। একটা চামচ দাও। স্নেহা হাত বাড়িয়ে একটা চামচ এগিয়ে দিল। মেয়েরাব চামচ হাতে নিয়ে খিচুড়ির দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসতে থাকে। সেই হাসি আর থামাতে পারে না। মেয়েরাবের হাসি দেখে স্নেহা তাজ্জব বনে চলে গেল। মেয়েরাব হাসতে হাসতে চামচ দিয়ে অল্প খিচুড়ি তুলে মুখে দিল। সবই ঠিক আছে, কিন্তু লবণ দেয়নি। মেয়েরাব স্নেহাকে অল্প একটু খাইয়ে দেয়। স্নেহা নাক মুখ কুঁচকে নিয়ে বলে উঠল। ছ্যাঃ, এটা খাওয়া যায় নাকি? মেয়েরাব আবারও খিলখিলিয়ে হেসে উঠল। স্নেহা গাল ফুলিয়ে বলল। আপনি থামবেন? তখন থেকে হেসেই যাচ্ছেন, এবার কিন্তু আমি সবটুকু খিচুড়ি আপনাকে দিয়েই খাওয়াবো। মেয়েরাব হাসি থামাতে চেয়েও হাসতে থাকে। এরপর স্নেহার দিকে তাকিয়ে বলে। আমাকে বলতে, আমি নয় হেল্প করতাম। আমিই পারি না রান্না, আর আপনি কি হেল্প করবেন? তবুও করতাম। স্নেহা কিচেনে যেতে যেতে বলল। আপনাকে দিয়ে রান্না? আপনি খোঁচাখুচি ছাড়া আর কি করতে পারেন বলেন তো? মেয়েরাব মুখ বাঁকিয়ে বলল। তোমার ভাগ্য ভালো, খোঁচাখোঁচি করে। অন্য সময়দের মতো এখনো কিচ্ছু করেনি। স্নেহা মুখ ভেঙচি দিয়ে বলল। এসব কথা রাখুন, এখন কি খাবো সেটা ম্যানেজ করুন। মেহরাব গা ছাড়া ভাব নিয়ে বলল। কিছু ম্যানেজ করতে পারবো না, খিচুড়ি খাও। এর একটু পরে কলিং বেল বেজে উঠল। মেহরাব উঠে দরজার কাছে এগোলো। ডেলিভারি ম্যান এসে খাবারের পার্সেল দিয়ে চলে গেল। মেহরাব আগে খাওয়া শেষ হলো। হাত ধুয়ে সোফায় গিয়ে বসলো। ফোন বের করে তার বাবাকে কল দিল। হ্যালো বাবা, কি করছো? বললে পুকুর পাড়ে বসে ছিপ ফেলে মাছ ধরছি, কী যে ভালো লাগছে। তুমি না এসে বড্ড মিস করলে। তোমরা তো নিয়ে গেলে না। মারুফুল খান রাশভারী কণ্ঠে বললেন। নিয়ে আসিনি, তবে ভালো লাগার জিনিস তো দিয়েই এসেছি। কী করছিস স্নেহা? আচ্ছা। ও, তুমি খেয়েছো? মাত্র খেলাম। এত দেরিতে খেলে দুজনে? মেহরাব স্নেহাকে শুনিয়ে শুনিয়ে বলল। আর বলো না বাবা, তোমার বৌমা রান্না করতে দেরি করেছে, তাই খেতে দেরি হলো। মারুফুল খান ভাবুক গলায় বললেন। মেয়েরাব সিরিয়াসলি? ভালোই তো। তোমরা কালকে কখন আসবে বাবা? বিকেলের দিকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখে শুনে থেকো, স্নেহাকেও দেখে রেখো, আর সময় মতো খাবার অর্ডার নিও। আর দেরি হয়েছে বলেই এরপরে দেরি করো না। রাখছি। ঠিক আছে বাবা। শোনো, মেহরাব ইতস্ত নিয়ে বলল। তুমি কি ওইখানে একাই? কেন, কিছু হয়ে বলবে? না, তাহলে থাকো। মেহরাবের কথাটা জিজ্ঞাসা করার একটাই কারণ, ফাহমিদা খানের সাথে একটু কথা বলতো। ইচ্ছে করে একবার মা ডেকে কথা বলতে, কিন্তু ভিতর থেকে কি থেকে যেন আসে না, ইতস্তত লাগে। এদিকে বলতে বলতে ফাহমিদা খান তখন মারুফুল খানের কাছে এসে বললেন। কে কল দিয়েছে? দাও। ফাহমিদা খান ফোন নিয়ে বললেন। মেহরাব, কেমন আছো বাবা? মেহরাবের মুখের কোণে অজান্তে হাসি ফুটে উঠল, সাথে সাথে বলল। ভালো। তুমি কেমন আছো? ভালো। তোমার অসুবিধা হচ্ছে না তো এখানে? আর সমস্যা হওয়ারই কথা।
রহিমাকে তো সাথে নিয়েই এসেছি, আসলে তোমার বাবাই বলল যে রহিমাকে সাথে নিতে। মেরাব নিঃশব্দে হাসলো। মানুষটা ঠিকই তার মায়ের মতোই, একটু সমস্যা হওয়ার আগেই উতলা হয়ে যায়। মেরাব হালকা হেসে তাকে বলল, সমস্যা নেই, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তোমরা দেখে শুনে থেকো, আমরা কালকেই চলে আসব। ঠিক আছে, সাবধানে এসো। হুম। মেরাব ফোন রেখে স্নেহাকে উদ্দেশ্য করে বলল। স্নেহা, বাড়ির সবাই চলে এলে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। স্নেহা মেরাবের পাশে এসে দাঁড়িয়ে বলল। কেন? বিয়ে করব। কি? মেরাব স্নেহাকে পাশে বসিয়ে বলল। আমাদের তো বিয়ের কোনো অনুষ্ঠানই হয়নি, বাবা এসে তাড়াতাড়ি সব কিছু করে ফেললেন। আর তুমি কি এই বাড়িতেই থাকবে নাকি? এটা আবার কেমন দেখায়? তাই ভেবেছি তোমাকে তোমার বাড়ি থেকেই তুলে আনবো। ও, বুঝতে পেরেছি। তবে আমার না একটা ইচ্ছে ছিল কি? প্রেম করে বিয়ে করার, কিন্তু আপনি তো সেই সুযোগটাই দিলেন না, হুট করে বিয়ে করে নিয়ে চলে এলেন। মেরাব হেসে বলল। এ তো মহা ভুল করেছে। তাহলে একটা কাজ করো, আমাদের বিয়ের আগ পর্যন্ত প্রেম করেছে, লোকে প্রেম করে বিয়ে করে, আর আমরা না হয় এটি ইউনিকভাবেই করব। বিয়ে করে প্রেম, তারপর আবার বিয়ে করব। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল। মিনিট দুয়েক পরে মেরাব ফোন বের করে আসিফকে মেসেজ দেয়। একটু পরে আহনাফ মির্জাকে দেখতে যাবে, সাথে স্নেহাকেও নিয়ে যাবে। ওকে একা রেখে যাবে না। সেখানে মেরাব গেলে আজ কোনো না কোনো কিছু জেনে আসতে পারবে। এও জেনে আসবে কেন আহনাফ মির্জা তার মাকে বাঁচালো না, আর তারা এভাবে লুকিয়ে আছে কেন। মেহরাব আসিফকে মেসেজ দিয়ে ফোনটা টি টেবিলে রেখে স্নেহাকে আদরে কণ্ঠে ডাক দিল। বউ। স্নেহা সাথে সাথে উত্তর দিল। বলুন। মেহরাব স্নেহার ঠোঁটের দিকে তাকিয়ে আদরে গলায় বলল। কিস্তেই একটা। স্নেহা কিছু বলবে ঠিক তখন মেহরাবের ফোন বেজে উঠল। আসিফ কল দিয়েছে। মেহরাব কল রিসিভ করে বলল। ভাই, ফ্রি আছিস? মাত্রই তোর কথাই ভাবছিলাম, আর এর মধ্যেই তুই দেখি মেসেজ দিলি, তাই কল দিলাম। তোরা যাবি একটু পরে নাকি এই বিকেলে বের হবি? না, এখনই বের হব। ঠিক আছে। এই ভাই শোন, একটা ইম্পর্টেন্ট কথা। কি বল। মেরাব, রিমঝিমকে চিনতি না? আমাদের জুনিয়র ছিল, তোকে পছন্দ করতো, মনে আছে তোর? হ্যাঁ, মনে আছে, বল। এই কথা স্নেহা শুনতেই রেগে যায়। মেহরাব ওকে খেয়াল না করেই নিজের মতোই কথা বলছে। কথা বলতে বলতে স্নেহা রাগী মুখশ্রী দেখে চট করে স্নেহা ঠোঁটের দিকে এগিয়ে এলো। স্নেহা ঠোঁট আলতো করে চুমু খেলো। স্নেহা চোখ পিটপিট করে তাকালো। ও পাশে থাকা আসিফ বেচারা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। মেহরাব উঠে দাঁড়িয়ে স্নেহাকে বলল। যদি আমার সাথে যেতে চাও তাহলে রেডি হও, না যেতে চাইলেও জোর করবো না, তোমার ইচ্ছা। স্নেহাকে বলেই আসিফকে বলল। হ্যাঁ, বল। আসিফ রেগে গিয়ে বলল। এই, ফোন দিয়ে বউয়ের সাথে কথা বলিস কেন? পরে বলতে পারিস না? এমনি সারাদিন বউয়ের সাথেই থাকিস, তাও আবার বন্ধুকে কল দিয়ে বউয়ের সাথেই কথা বলতে হয়। হবশালা, কি বলিস? ওরকম কিছুই না। রিমঝিমকে নিয়ে কি বলতে চাইলি বল। অনেকদিন পরে ওর সাথে দেখা হয়েছিল, তোর কথা জিজ্ঞাসা করলাম, তাই আর কি তোকে জানালাম। মেহরাব সিঁড়ি দিয়ে যেতে যেতে বলল। ভালো মনে করেই জানালি, আর স্নেহা রেগে ফুলে আছে। তাহলে তো আরো বেশি করে জানাতে হবে। কি জানাবি? আসিফ হাসতে হাসতে বলল। জানাবো যে তোর 10-12টা রিলেশন ছিল, ঘুরেছিস একসাথে। মেহরাব হেসে বলল। আমার বউ চলে যাবে তোর মিথ্যে বদনামে, ওসব ছাড়, একটু পরে আসছি। আয়। মেহরাব কল কেটে দিয়ে রুমের দরজার সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে স্নেহাকে ডাক দিয়ে বলল। তুমি কি যাবি আমার সাথে? স্নেহা বিড়বিড় করে বকতে বকতে সিঁড়ি দিয়ে উঠে মেহরাবের সামনে দাঁড়িয়ে বলল। যাব না আমি, রিমঝিমকে নিয়ে যান। মেহরাব কাঠ গলায় বলল। যাবে না? না। তাহলে সত্যি কিন্তু রিমঝিমকে নিয়ে যাব। কি বলেন? রিমঝিমকে নেবেন মানে? বউ থাকতে? স্নেহাকে কিছু বলতে না দিয়েই মেহরাব ওকে কোলে উঠিয়ে নিয়ে বলল। একটা আছাড় দিব বেশি কথা বললে। স্নেহা ঘাবড়ে গিয়ে বলল। সত্যি আছাড় দেবেন? হুম। না, নামান। নামাবো না, এরপরে নামিয়ে দিই, আর তুমি রিমঝিমকে নিয়ে ঠেস মেরে মেরে কথা বলবে। এর থেকে ঠাস করে একটা আছাড় দিই। না আর বলো না, নামিয়ে দিন। মেহরাব নামিয়ে দিয়ে বলল। শেষবার বলছে, তুমি কি যাবে আমার সাথে? হুম। তাহলে যাও, রেডি হয়ে এসো। স্নেহা কাবার্ড খুলে বোরখা হেজাব ওড়না বের করে নিল। মেহরাব শার্ট প্যান্ট, দুজনে রেডি হয়ে বের হয়ে গেল।
মেরাব, স্নেহা আর আসিফ তিনজনে একটা প্রাইভেট ক্লিনিকে এলো। আয়শা বেগমের কথা অনুযায়ী এখানেই নাকি আহনাফ মির্জাকে এখানেই অ্যাডমিট করা হয়েছে। তিনজনে ভেতরে ঢুকতেই সামনে পড়ে সুনেরাকে। সুনেরা লিফটের দিকে যাচ্ছে। মেরাব চট করেই সুনেরাকে ডেকে উঠল। সুনেরা পেছনে ফিরে তাকিয়ে মেরাব, স্নেহা আর আসিফকে দেখে ওদের কাছে এসে বলল। আপনারা এসেছেন? মেরাব জবাবে বলল। তোমার বাবা কোথায় আছে? ভাইয়া আসুন আমার সাথে। ওরা চারজনই অন্য লিফটে উঠল। সুনেরা স্নেহার দিকে তাকিয়ে একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। আপু ভালো আছো? স্নেহা হেসে বলল। ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। স্নেহা সুনেরাকে ধরে বলল। তুমি কি আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছ? কোনো ভয়ের কিছুই নেই, আমি তো তোমার বোনই হই, তাই না? সুনেরা সংকোচ কাটিয়ে উঠে বলল। প্রথমে একটু ভয় লাগলো, ভাবলাম কথা বলবে না হয়তো, কিন্তু তুমি না অনেক ভালো। কথা বলতে বলতে ওরা লিফটে থেকে বেরিয়ে কেবিনের দিকে গেল। আয়শা বেগম সেখানেই ছিলেন। তিনি মেরাবকে দেখে বললেন। তুমি এসেছো? মেরাব স্নেহাকে বাইরে থাকতে বলে আসিফকে সাথে নিয়ে কেবিনের ভেতরে ঢুক। নিস্তব্ধ রুমটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। মেরাব আহনাফ মির্জাকে দেখে এগিয়ে গিয়ে দাঁড়ালো। আহনাফ মির্জা বেডে হেলান দিয়ে বসেছিলেন। কথা বলতে পারেন না, শুধু মেরাবের দিকে তাকিয়ে আছে। মেরাব ধীর গলায় বলল। চিনতে পেরেছেন আমায়? আহনাফ মির্জা আয়শা বেগমের দিকে তাকালেন। মেরাব নিজের ফোন বের করে নিজের কয়েক বছর আগের একটা ছবি বের করে ওনাকে দেখিয়ে বলল। আমি মেরাব, আমাকে চিনতে পেরেছেন? আহনাফ মির্জা অজানা ভয়ে মুখটা কালো করে মেরাবের দিকে। মেরাব কিছু বলবে, ঠিক তখন আসিফ মেরাবের কানে ফিসফিস করে বলল। ভাই, আজই কিছু বলিস না, উনি অনেকটাই সিক। মেরাব আসিফকে বলে আহনাফ মির্জাকে বলল। দেশে আসার পরে আপনার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম দেখা করে আসি। আয়শা বেগম একটা চেয়ার এগিয়ে দিয়ে মেহরাবকে বসে কথা বলতে বললেন। এতে মেরাব বলল। না, বুঝবো না, এখন আবার একটা জায়গায় যাব। মেরাব আহনাফ মির্জার দিকে তাকিয়ে বলল। তাহলে আজ আসি, ভালো থাকবেন, আমি আবার আসবো, তখন বসে কথা বলবো। মেরাবের ঠান্ডা ঠান্ডা কথা আহনাফ মির্জার কাছে বেশ চিন্তা ধরিয়ে দিল। মেরাব এত বছর পরে ফিরে এসেছে, আবার তাকে খুঁজে হসপিটাল পর্যন্ত এসেছে। এমনি এমনি তো আর মেরাব আসেনি। তবে কি তার মায়ের ব্যাপারটা নিয়েই কথা বলতে এসেছে? মেরাব আর আসিফ ততক্ষণে কেবিন থেকে বেরিয়ে গেল। স্নেহা তখনও সুনেরার সাথে কথা বলছিল। ওদের কথা বলা দেখে আসিফ মেরাবকে বলল। ভাই, এতদিনে তোর শালি বের হলো, মনে হচ্ছে 8-9-এ পড়ে। ইসরে, তোর বয়স সমবয়সী কেউ থাকলে আমারও রাস্তাটা ক্লিয়ার হতো। মেরাব বাঁকা হেসে বলল। তাই তো নেই। বলেই চলে গেল স্নেহার দিকে। আসিফ পকেটে হাত গুজে বিড়বিড় করে বলল। তোর বোন তো আছেই, তাকে তো চোখে দেখবি না, কিন্তু সে তো আমার বিরোধী পক্ষ। মেরাব আসিফের দিকে তাকিয়ে বলল। ওখানে থাকবি নাকি আসবে? চল। মেরাব স্নেহা আর সুনেরাকে একটা লিফটে উঠিয়ে দিয়ে আরেকটা লিফটে ওরা দুজন উঠল। মেরাব ওয়ালেট বের করে টাকা বের করলো। 1020 টাকা এনেছিল দিবে বলে, কিন্তু তখন মনে ছিল না। লিফট থেকে নেমে টাকাগুলো সুনেরার কাছে দিয়ে যাবে। দুপুর 2টা। মেরাব আর স্নেহাকে নিয়ে গাড়ি ড্রাইভ করে বাড়ির দিকে আসছে। হসপিটাল থেকে বেরিয়ে আসিফ চলে যায় অন্য জায়গায়, আর ওরা দুজনে শপিং করতে চলে যায়। সেখান থেকে আস্তে আস্তেই দুপুর হয়ে গিয়েছে। স্নেহা আফসোসের ন্যায় বলল। দেখেছেন সুনেহরার বাবার কি অবস্থা? উনি হুট করে এমন প্যারালাইজড হয়ে গেলেন কি করে? মেরাব সামনের দিকে দৃষ্টি স্থির করে বলল। আমার বাবা করেছে এরকম। স্নেহা কপাল কুঁচকে বলল। পাগল হয়ে গেলেন নাকি? বড় মামা কি করে ওনাকে এমন করবেন? বড় মামা জানে নাকি যে উনি মামিমার মৃত্যুর সময় পাশে থেকেও কিছু করেননি? আর আপনি কি বড় মামাকে বলেছেন? না। তাহলে বলছেন কেন যে বড় মামা ওনার এই অবস্থা করেছে? স্নেহা আর প্রশ্ন করল না। এমনিই শপিংয়ে অনেক ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে আছে। রাত 9টা। মেরাব স্নেহা দুজনেই রাতের খাবার খেয়ে রুমে এসেছে। মেরাব গিয়ে বিছানায় হেলান দিয়ে বসলো, আর স্নেহা গিয়ে রিডিং টেবিলে পড়তে বসলো। এর মিনিট 10 পরে আসিফ কল দেয় মেরাবকে। মেরাব কল রিসিভ করে বলে। কি রে, সারাদিন কই ছিলে, কল দিলে না? বাবার সাথে কাজে গিয়েছিলাম। ও, কি করছিস? শুয়ে আছি, তুই কি করছিস? বসে আছে। আসিফ চট করে বলল। মেরাব, তোর বোনের নাম্বারটা দে তো।
মেরাব কপাল কুঁচকে বলল। মই নম্বর দিয়ে কি করবি? আসিফ জোর গলায় বলল। তোর বোনের সাথে প্রেম করার জন্য চাইছি না। ওই সেদিন ঝগড়া করলাম যে, এখন মনে হচ্ছে ঝগড়া করা উচিত হয়নি, তাই একটু কথা বলতাম। মেরাব বলল। আরে সমস্যা নেই, 1 মিনিট, আমি দিচ্ছি। দিচ্ছি। মেরাব কল কেটে দিয়ে মৌয়ের নাম্বারটা দিয়ে দিল। আসিফ নাম্বার দেখে মুচকে হেসে বলল। শালা, এতদিনে তোর বোনকে পটিয়ে ফেলা যেত, বড্ড দেরি হয়ে গিয়েছে। তোকে তো শালা বানিয়ে ছাড়বো। আসিফ ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে গেল রাতের খাবার খেতে। এসেই মৌকে কল দিবে। তার মনে হচ্ছে বড্ড বেশি দেরি করে ফেলেছে। এই বিষয়টা আগে কেন মাথায় এলো না? স্নেহা পড়া রেখে এগিয়ে এসে বলল। আসিফ মৌয়ের নাম্বার দিয়ে কি করবে? কথা বলবে। ও, মেয়েরা ভুরু উঠিয়ে বলল। তো তুমি পড়া রেখে উঠলে কেন? পড়তে বসো। স্নেহা ভাবতে লাগলো, মেরাব কি পড়া ছাড়া আর কথা পায় না? সব সময় পড়তে বসো বলতে হবে কেন? স্নেহা এই সময় মেরাবের কথার কোনো প্রতিক্রিয়া দেখালো না। সোজা বিছানায় উঠে মেরাবের পাশে বসলো। মেরাব আবারও বলল। কি হলো, পড়তে বসে উঠে পড়েছে? স্নেহা নাটকীয় ভঙ্গিতে বলল। খুব ঘুম পাচ্ছে, বসে থাকতে পারলাম না। মেরাব হা হয়ে তাকিয়ে রইল। মাত্রই তো আসিফ কেন কল দিয়েছে সেটা শুনতেই উঠে এলো। ভালোই ছিল, এখন নাকি ঘুমে চোখে দেখছে না। সিরিয়াসলি? মেরাব কথাগুলো ভেবে স্নেহাকে আর জোর করতে চাইল না, তাই শুয়ে পড়তে বলল। ঠিক আছে, তাহলে ঘুমাও। স্নেহাও খুশি হয়ে শুয়ে পড়ল। উপরের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো। ইস, কত ভালো হয়ে গিয়েছে জামাইটা। আর আমার এখন না পড়লেও হবে। বড় মামা বলতে আমার শ্বশুর আব্বা তো ওই কলেজের প্রিন্সিপাল, আর আমার উনি ইংলিশ টিচার। সবাই জানতে পারলে আমার এক্সট্রা কেয়ারই করবে। প্রিন্সিপালের পুত্রবধূ আমি, আবার এই হ্যান্ডসাম স্যারের বউ। কথাগুলো ভাবতে ভাবতে ফোনটা বের করে একটা মুভি অন করলো। এরপরে মেরাবকে ঘেঁষে বলল। এই যে শুনুন। কি হয়েছে, এখন ঘুমাচ্ছ না কেন? ফোন বের করলে কেন? এই যে, এই ফোনটা একটু ধরুন তো। মেরাব ফোনটা নিল। স্নেহা মেরাবের বুকে মাথা রেখে বলল। এবার ঠিক আছে? ঠিক আছে মানে? কি করতে চাইছ? আমি কি এখন মুভি দেখবো? না, দুজন একসাথে দেখবো। মাত্র না বলে ঘুম পাচ্ছে? ওসব ছাড়ুন তো, আপনার সাথে মুভি দেখার ফায়দা খুঁজছিলাম আমি। তো এটা কি মুভি? একটা রোমান্টিক মুভি। মেরাব মুখ বাঁকিয়ে বলল। সারাদিন একটু রোমান্টিক কিছু করতে গেলেই ছাড়ন ছাড়ন করে বেড়াও, আর এখন নিজে একসাথে রোমান্টিক মুভি দেখতে চাইছো? দেখতে চাইছি। আর ওভাবে ঠেস মেরে কেন বললেন? তাহলে কিভাবে বলবো? একটু ভালো করেও তো বলতে পারতেন। ব্যবহারই মানুষের আসল পরিচয়, বুঝেছেন? এই শুনে মেরাব রাগী মুখে হাসি ফুটিয়ে বলল। ও জান, তাই নাকি? আগে বলবি না মুভি দেখবে? আমি তোমাকে না হয় সিনেমা হলেই নিয়ে যেতাম। স্নেহা ভুরু উঠিয়ে বলল। আপনি না ঠেস মেরে কথা বলে ছাড়বেন না, তাই না? না, যতদিন বেঁচে রব ততদিনই বলে যাব। হয়েছে, যা বলার পরে বলবেন। এখন মুভির দিকে ফোকাস দিন। মেরাব বাঁকা হেসে বলল। শোনো না, রোম্যান্টিক মুভি দেখার সময় কিছু ফিল হলে যদি কিছু করে বসি তাহলে কিন্তু আমার দোষ নেই। স্নেহা শুকনো ঢোক গিলে বলল। কি কি করে বসবেন? ফালতু কথা ছাড়া আপনার মুখে আর কোনো কথা আসে না, তাই না? না, একটু অন্য কথা আসে না। আসিফ রুমে এসে শুয়ে পড়ল। ফোনটা নিয়ে মৌয়ের নাম্বারে কল দিল। কয়েকবার দিল, কিন্তু মৌ ধরল না। মৌ অচেনা নাম্বার দেখেই ফোনটা ধরছে না। কে না কে ফোন দিয়েছে, কেনই বা ধরবে? কিন্তু বারবার ফোন দেয়াতে রিসিভ করে বলল। হ্যালো, কে বলছেন? আসিফ হেসে বলল। মৌ, আমি আসিফ বলছি। কোন আসিফ? ও, চিনতে পেরেছি, আমার ভাইয়ের বন্ধু আসিফ না? হুম। আসলে ভাইয়া, আমি চিনতে পারিনি প্রথমে, সরি। সরি বলতে হবে না। তা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। ভাইয়া কিছু বলবেন? বলার জন্যই তো কল দিয়েছি। আসলে ওই দিন তোমার সাথে ঝগড়া করা মোটেও ঠিক হয়নি, এটা বলতেই কলটা করা। মৌ হেসে বলল। ও, আসলে ওই দিন আমার উচিত হয়নি আপনাকে ওরকম করে বলা, এর জন্য সরি ভাইয়া। সরি বলার দরকার নেই, আমরা এই তো। তো তোমরা গ্রাম থেকে কবে ফিরছো? কালকে সকালে রওনা হব। ও, বাড়িতে এসে আমাকে জানিও, তোমার সাথে একটু দেখা করতে চাই। মৌ কপাল কুঁচকে বলল। আমার সাথে দেখা করতে চান? কিন্তু কেন? একটু কথা বলবো, ইম্পর্টেন্ট। ও, এখন বলুন। না, ফোনে ওসব বলা উচিত তো নয়, কিছু কথা সামনাসামনি বলতে হয়। আপনি তো দেখিয়ে চিন্তায় ফেলে দিলেন। আসিফ ঠোঁট কামড়ে হেসে বলল।
চিন্তা করারই কথা, তাই তোমাকে কিছু বলছি না। তুমি তাড়াতাড়ি এসে আমাকে নক দিও। কথাটা তাড়াতাড়ি বলে ফেলাই ভালো। ঠিক আছে, তবে ভাইয়া এখন বলে দিন না, আমার সারা রাত ঘুম হবে না। আসিফ বলল, কথাটা শুনলে তোমার আরও ঘুম হবে না, তাই ফিরে আসলেই বলবো। ঠিক আছে, আর মেরাব ভাইয়া ঠিক আছে তো? ও আচ্ছা, ফেসবুক তো নেই ভাইয়া, হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, আমি কাউকে জানাবো না। মনে থাকে যেন, মেরাব কেউ না। ঠিক আছে। আসিফ কল কেটে দিয়ে বাঁকা হেসে বলল। তোমাকে পটানোর ফার্স্ট স্টেপ ডান। এদিকে স্নেহা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। মেয়েরা ফোনটা বন্ধ করে পাশে রেখে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। মনে মনে বলতে লাগলো, মুভি দেখার ধৈর্য কোনোদিন ছিল না, আর না হবে। এই মেয়ের জন্য কত কি সহ্য করতে হচ্ছে। এটা হলো ভালোবাসার ফল। এতগুলো বছর দূর থেকে ভালোবেসে গিয়েছে, আর এখন কাছে এসে এটা সেটা সহ্য করতে হচ্ছে। আল্লাহ, তুমি আমার ধৈর্য বাড়িয়ে দিও। এদিকে মৌয়ের চোখে ঘুম নেই। বারবার আসিফের কথাগুলো মনে হচ্ছে। কি এমন ইম্পর্টেন্ট কথা যার কারণে দেখা করতে হবে? মৌ এই সেই ভাবতে ভাবতে আসিফকে মেসেজ দিল। ভাইয়া জেগে আছেন কি? মিনিট দুয়েক পরে আসিফ মেসেজের রিপ্লাই দিল। কিছু বলবে? ভাইয়া কি কথা বলতে চান এখনই বলে দিন না, আমার কালকে পর্যন্ত সবুর আসছে না। আসিফ একটু রাগ নিয়েই মেসেজ লিখল। সবসময় ভাইয়া ভাইয়া করবে না তো? তাহলে কি বলবো? ভাইয়াই তো লাগেন, মেরাব ভাইয়ের মতো তো আমিও আপনাকে আমার আরেকটা ভাই মনে করি। আসিফ দাঁত চেপে লিখল। আমি মেরাবের মতো কি তোমার রক্তের ভাই? না। তাহলে ভাইয়া বলো কেন? এই কল দাও তো, মেসেজ লেখার ধৈর্য আমার নাই। মৌ কল দিল। ওপাশ থেকে আসিফ বলল। কি যেন বলছিলে? ভাইয়া বলছিলাম। আসিফ রাগ কন্ট্রোল করে নরম গলায় বলল। শোনো, সবসময় ভাইয়া ভাইয়া বলবে না। এই একবার কি দুইবার, তাই এনাফ। ঠিক আছে। আর এত রাতে কি করো? ঘুমাওনি কেন? প্রেম করো নাকি? ছি ছি, প্রেম করি না। মিথ্যে কেন বলছো? সত্যি প্রেম করি না। আরে আমরা তো তো বলো না, প্রেম করো কি না? সত্যি বলতে প্রেম করি না। কেন করো না? আসলে প্রেম করে বাবা মাকে কষ্ট দিতে চায় না, তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আসিফ মনে মনে খুশি হলো। যাই হোক, সেটা প্রকাশ না করে বলল। তোমার চিন্তা ভাবনা ভালো, তবে কথা কিন্তু একটাই, তুমি এসেই কিন্তু আমাকে নক দিবে। ভাইয়া, আমি বাসায় গিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে। আর শোনো, তোমার আমার ভালোর জন্যই বলছি, তুমি কিন্তু এই বিষয়ে মেরাবকে জানাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, জানাবো না। ওকে, তাহলে ঘুমাও, রাখছি এখন। গুড নাইট। গুড নাইট। সকালবেলা স্নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই ডাইনিং রুমে আসে। সোফা থেকে শুরু করে সব কিছু ঝেড়ে গুছিয়ে রাখলো। কিচেনে এসে সব জিনিস গুছিয়ে নিল। মেরাব নিচে নেমে স্নেহাকে কাজ করতে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। টুকিটাকি কাজ করছে, কি যে স্নিগ্ধ লাগছে। এর সাথে সবচেয়ে আকর্ষণীয় স্নেহার কোমর ছাড়িয়ে চুলের বেনুনিটা দেখতে খুব ভালো লাগছে। মেরাব তৎক্ষণাৎ নিজের ফোন বের করে কয়েকটা ছবি তুলে ফোনে রেখে দিল। এরপরে স্নেহার কাছে গিয়ে বলল, কিছু করতে হবে আমার? কি করবেন? হয়ে গিয়েছে আমার। বসুন, কফি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। মেরাব হেলান দিয়ে দাঁড়িয়ে স্নেহার দিকে তাকিয়ে রইল। স্নেহা গোল গোল চোখে তাকিয়ে বলল, কি হলো, যান বসুন। মেরাব সোফায় গিয়ে বসলো। স্নেহার দিকে তাকিয়ে রইল। স্নেহা কফি বানিয়ে দিয়ে গেল মেরাবকে। কিচেনে গিয়ে নিজের জন্য চা বানাচ্ছেন, আর মেরাবকে দেখে মিটমিটে হাসছে। মেরাব সেই দিকে তাকিয়ে মৃদু শব্দে গান গাইল। উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যা আসে ফিরে চলে যায়। উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যা ডাকে যেন ইশারা। উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যা আসে ফিরে চলে যায়। উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যা ডাকে যেন ইশারা। মেরাবের মুখে এই প্রথম কোনো গান গাইতে শুনে স্নেহা তড়িৎ পায়ে এগিয়ে এলো। অবাক চোখে তাকিয়ে বলল, আপনি গানও গাইতে পারেন? মেরাব কপাল কুঁচকে বলল, এমন করার কি আছে? গান কি জীবনে শোনি নাকি? না, শুনেছি, তবে আপনার মুখ থেকে শুনে অবাক হলাম। ও, স্নেহা খুশি হয়ে বলল। গানটা কি আমার জন্য গিয়েছেন? মেরাব গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমার জন্য গাইবো কেন? আমার আরেকটা বউ আছে না, তার জন্যই তো গিয়েছে। স্নেহা ভেঙচি দিয়ে কিচেনে চলে গেল। মেরাবের থেকে অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। তার মানে গানটা তার জন্যই গেয়েছে। ইস, স্নেহার নাচতে ইচ্ছে করছে। মেরাব স্নেহাকে ডাকলো।
স্নেহা সামনে এসে দাঁড়াতেই মেরাব ওকে বসতে বলল। স্নেহা বসলো। মেরাব কফির মগ রেখে স্নেহাকে বলল। আমার থেকে তোমার কিছু চাওয়ার নেই? কি চাওয়ার থাকবে? মেরাব বোঝানোর কণ্ঠে বলল।